সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশে এই লোকটি খুবই পরিচিত, কেননা কিছুদিন আগে তিনিই বলেছিলেন যে শেখ হাসিনার পতনের আন্দোলন চলাকালে তারাই সেনাবাহিনীকে সতর্ক করেছিল, যদি আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় তাহলে তাদেরকে শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে কিনা এই বিষয়ে তারা বিবেচনা করবে। এরপর নাকি শেখ হাসিনার পতন হয়েছে, সেনাবাহিনী আর গুলি চালায়নি, এরকম কথা তিনি বলেছেন। এখন তিনি নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এই যে আইসিটি যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, এটার জন্য যে আইন এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ যেটা 2025, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এই অধ্যাদেশে একটি সংশোধন এনেছে সরকার। সেখানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এই কথায় উদ্বেগ প্রকাশ করেছেন ফলকার টুর্ক। আমরা জানি মে মাসের 10, 11, 12 তারিখের দিকে সরকার এইসব সিদ্ধান্তগুলো নিয়েছিল। সেই সময়টাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন 1 মাস পরে এসে তিনি এই কথা জানাচ্ছেন। হঠাৎ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনার কেন এই বার্তাটা দিচ্ছেন, কেন তিনি এটাতে উদ্বেগ জানাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি চাচ্ছেন না যে আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হলেও সরকার যে অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে, তিনি কি চাচ্ছেন কোনো না কোনোভাবে সেটা যেন সেখান থেকে বাদ দেওয়া হয়, যাতে আওয়ামী লীগকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হয়? সেটাই কি তিনি এক ধরনের বার্তা দিচ্ছেন সরকারকে? কিংবা পরবর্তীতে যে সরকার ক্ষমতায় বসবে তাদেরকেও কি এই অধ্যাদেশের বিষয়ে এক ধরনের সতর্ক করছেন? হতেই পারে, তিনি ভালো বলতে পারেন। আমি একটু পড়ি তিনি আসলে কি বলছেন। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক। আমরা জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা এবং সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ যেটা, এখানে প্রথম দিকে রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান ছিল না। পরবর্তীতে সরকার যখন এনসিপির নেতারা হাসনাত আবদুল্লাহর ডাকে যখন সবাই মিলে নেমে আন্দোলন করছিলেন, সবাই মিলে বলতে খুব বেশি মানুষ না, তাদের ঘরানার কিছু মানুষ 20-30 হাজার হইতে পারে, তাদের আন্দোলনের চাপের মুখে তখন নতুন করে তারা ওই অধ্যাদেশটিতে সংশোধনী আনে বলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে দলকে নিষিদ্ধ করতে পারবে এরকম বিধান তারা যুক্ত করে। এই ঘটনায় 1 মাস পর মানে তিনি যদি এই ফলকার টুর্ক যদি সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ জানাইতেন, তাইলে এটার একটা ব্যাখ্যা পাওয়া যেত যে যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয় এবং রাজনৈতিক দলকে যদি সরকার নিষিদ্ধ করে, তাহলে তাদের অনেকগুলো সমর্থক যে তাদের নির্বাচন হবে, সেখানে তাদের প্রতীক থাকবে না, তাদের গণতান্ত্রিক অধিকার কিছুটা হইলেও হরণ হবে, তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে। সেই জায়গায় সেখান থেকে একজন মানবাধিকার কমিশনার হিসেবে, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান মানবাধিকার কমিশনার হিসেবে তিনি ওই কথা বলতেই পারেন। কিন্তু 1 মাস 5-7 দিন পরে এই কথাটা বলার একটা ভিন্ন একটা বার্তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। তিনি আরও বলছেন যে তিনি সেখানে নানান কথাবার্তা বলেন। তিনি বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি বাংলাদেশে যে রাজনৈতিক একটা সমঝোতা হইল, তারেক রহমানের সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো, এটার মধ্য দিয়ে তিনি বলছেন রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে। অর্থাৎ এই সংলাপটাকে তিনি খুব গুরুত্বপূর্ণ দেখছেন। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। অবশ্যই রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে। তার এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা এবং এই বার্তার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, তিনি কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহভাবে
এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। অর্থাৎ তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন, কিংবা এখানকার যেসব রাজনৈতিক স্টেকগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে এক্সিস্টিং আওয়ামী লীগ ব্যতীত, তিনি সবার প্রতি এই রাজনৈতিক যে এই এরিয়াতে যারা বর্তমানে পারফর্ম করছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায় এবং এর জন্য যে ফিল্ড তৈরি করা সেটার দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ তার কথায় কি একটা ফাঁক ফোকর দেখা যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক বললেই কেন জানি মনে হয় দেশের সবগুলো দলকে নির্বাচনে নিয়ে আসার কথাটা কেন জানি আমার কাছে মনে হয়। কারণ আপনি যদি আওয়ামী লীগকে বাদ দেন, অথবা বিএনপিকে বাদ দেন, অথবা যদি জামাতকে বাদ দেন, এই তিনটা দলের যে কোনো একটা দলকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন, কোনোভাবেই ওই নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক বলা যাবে না। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের সমর্থক তো কম, যে আমাদের ভোটার তো কম। যতই কম হোক সেটা 5 থেকে 10% কম না। তা আপনি দেশের মোট ভোটের 5 থেকে 10%কে যদি আপনি ভোটে না রাখেন, তাহলে কি সেটাকে কি অন্তর্ভুক্তিমূলক এবং সব মানুষের, সব ভোটারের অংশগ্রহণে নির্বাচন বলতে পারবেন? কখনোই না। 5 থেকে 10% মানুষ খুব কম না। 18 কোটি মানুষের সঙ্গে তুলনা করলে সেটা প্রায় 2 কোটির কাছাকাছি। মোট ভোটারের সঙ্গে তুলনা করলে সেটা কোটির কাছাকাছি। তো আপনি 1 কোটি লোককে কি ভোটের বাইরে রাখবেন? সেই জায়গায় বিএনপি এবং আওয়ামী লীগ তো আরো বড় দল। এই দুইটা দলের যে কোনো একটিকে যদি আপনি নির্বাচনের বাইরে রাখেন, তাহলে বুঝতে হবে আপনি মোট ভোটারের প্রায় 20 থেকে 30% কিংবা তারও বেশি ভোটারকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন। অর্থাৎ অলকা টুর্কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে সুযোগ দেওয়ার কথা কি তিনি বলছেন, সেই আহ্বানই কি জানিয়েছেন? এরকম ইঙ্গিত কিন্তু তার কথায় পাওয়া যাচ্ছে। তিনি আরো বলছেন যে এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করে। সমবেত হওয়ার স্বাধীনতা বলতে এখানে স্পষ্টত সভা সমাবেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই নিষেধাজ্ঞা তিনি চান না। এই নিষেধাজ্ঞার বিধান যে এই অধ্যাদেশে যুক্ত করা হয়েছে এটা তিনি চান না। তিনি কি আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ না করার পক্ষে মত দিয়েছেন এবং সরকারকে এক ধরনের বার্তা দিয়েছেন যে আপনারা এই রাজনৈতিক দলের যে নিষেধাজ্ঞার পথে হেঁটেছেন সেখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন? আমার কাছে তার বার্তায় স্পষ্টত সেটাই মনে হচ্ছে। কেননা যে দলটিকে আপনারা কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তাদের যে সমর্থক রয়েছে তারা এখন চাইলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এখন যদি আপনি আওয়ামী লীগকে জুলাই আগস্টের আন্দোলনের জন্য অবশ্যই আওয়ামী লীগকে দোষারোপ করা যেতে পারে কি আওয়ামী লীগ দোষী? জুলাই আগস্টে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশে যে আন্দোলন দমানোর নামে যে পরিমাণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, এর জন্য আওয়ামী লীগ অবশ্যই দোষী। কিন্তু এই দোষের সাজা কি পুরা আওয়ামী লীগের টপ টু বটম সব নেতাকর্মী পাবে, নাকি শুধুমাত্র যারা নির্দেশ দিয়েছে, যারা এই হত্যাকাণ্ড, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচার করবেন, নাকি সংগঠন হিসাবে পুরোটার বিচার করবেন? এখন যেই লোকটি আওয়ামী লীগ করে অপরাধ করেনি, তাকে যদি আপনি তার রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেন, তাহলে এটা কি তার মানবাধিকার ক্ষুণ্ণ নয়? এটাই ঠিক ফলকার টুর্ক বলতে চাচ্ছেন। এবং যে লোকগুলা অপরাধ করেনি কিন্তু ওই দলের রাজনীতি করে, তারা যদি এখন সমবেত হতে চায়, তারা যদি সভা করতে চায়, তারা যদি মিটিং করতে চায়, তাহলে যদি তাদেরকে সেটি করতে না দেওয়া হয়, সেটাও তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করার মতো বিষয়। ফলকার টুর্ক ঠিক এই বিষয়টাতেই জোর দিয়েছেন। জানি না তিনি সরকারকে আসলে কিভাবে বলেছেন, তবে নিউজ আকারে আমরা যেটা পেয়েছি এটা একেবারে বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে। আপনি যখন একটা সেমিনারে, একটা কোথাও কনফারেন্সে যখন আপনি বক্তব্য দেবেন, তখন অনেক কথা ঢালাওভাবে অনেকেই বলে দেয়। যখন আপনি বিবৃতি দেন তখন স্পষ্টত বুঝে নিতে হবে এটার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। বিবৃতি আপনি জেনে শুনে বুঝে সব কিছু করে আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনার মতো করে ওই ওয়ার্ড দিয়ে আপনি সেটা প্রকাশ করেন। অর্থাৎ এই বিবৃতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এন্ডোর্স করা হয়েছে। ফলকার টুর্ক এটাকে নিজের বিবৃতি হিসাবে দিয়েছেন। সেই জায়গায় জাতিসংঘের মানবাধিকার কমিশন এই নিয়ে
এই নিয়ে খুবই কনসার্ন। বাংলাদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ করার যে বিধান সংযুক্ত করা হয়েছে, এই নিয়ে তারা খুবই কনসার্ন। এই কনসার্নের ফল আসলে কিভাবে আসতে পারে, সরকার এটা কতটা আমলে নিতে পারে, সেটা এখন দেখার বিষয়। কিন্তু মানবাধিকার কমিশনকে উপেক্ষা করার মতো ওরা অত কম হ্যাডমওয়ালা জায়গা নয়। এদেরকে পাত্তা আপনাকে, গুরুত্ব আপনাকে দিতেই হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।